আসসালামু আলাইকুম সবাইকে। চাকরির পরীক্ষায় যেই পোর্শনগুলোর থেকে খুব সহজে নাম্বার কালেক্ট করা যায় তার মধ্যে লগারিদম অন্যতম একটা সেক্টর। আজকের ভিডিওতে আমরা লগের ব্যাপারে জানবো এবং লগের জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের করলে হয়তো পরবর্তী যে এক্স কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করা খুব বেশি ইজি হয়ে যাবে, সেই ধরনের কোশ্চেনগুলো এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে আমরা লগের সাথে পরিচিত হব এবং লগের যে ফান্ডামেন্টাল আইডিয়াসগুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব। তো চলেন শুরু করা যাক। লগ দেখতে মোটামুটি এইরকম। লগের নিচে এইখানে একটা বেইস থাকে এবং বেইসের একদম উপরেই থাকে হলো আর্গুমেন্ট। কখনো কখনো আর্গুমেন্টের উপরেও আরও কিছু সংখ্যা দেখতে পাওয়া যায়, সেগুলোকে আমরা সাধারণত পাওয়ার বলে থাকি। মোটামুটিভাবে আমরা যদি দেখি তো তাহলে মোটামুটি এইরকম যে লগ এইখানে হয়তো 2 থাকলো বা 3 থাকলো বা অন্য কোনো সংখ্যা থাকলো, চাইলে লগ এইখানে এক্সও থাকতে পারে। তো এই যে 2 নিচে যেটা থাকলো বা লগের এই যে নিচে যে এক্স আছে এগুলাকেই আমরা বলতেছি বেইস। এই যে 2 তার উপরে ধরেন অন্য কোনো একটা সংখ্যা থাকলো, সেটা 3 থাকতে পারে, 4 থাকতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে। এই যে এক্স তার এখানে ওয়াই থাকতে পারে, মানে লগের একদম সোজা সোজা যেই সংখ্যা বা যে রাশিটা থাকবে সেটাকে আমরা বলবো লগের আর্গুমেন্ট। এই যে 3 তার উপরেও যদি কোনো কিছু থাকে, এই যে ওয়াই তার উপরেও যদি কোনো কিছু থাকে, তো এইটাকে আমরা বলবো পাওয়ার। একইভাবে এই যে 4 এটাকে আমরা বলবো পাওয়ার। তো হোপফুলি লগের সাথে আমাদের যে মোটামুটি একটা বেসিক পরিচিতি সেইটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। আমি যদি আরেকটু রিক্যাপ করি, আমরা যদি বলি যে লগ এখানে 10 আছে, এখানে 2 আছে, এইখানে 5 আছে, তো সেক্ষেত্রে এই যে 10 এটাকে আমরা বলবো লগের বেইস। এই যে 2 লগের একদম সোজা সোজা যেটা থাকবে সেটাকে আমরা বলবো লগের আর্গুমেন্ট, এবং আর্গুমেন্টের উপরেও যদি কোনো সংখ্যা বা কোনো রাশি থাকে সেটাকে আমরা বলবো পাওয়ার। তো লগের ব্যাপারে আমরা যদি আরেকটু জানি, তো লগারিদম পদ্ধতি 2 ধরনের হয়ে থাকে। একটা হলো স্বাভাবিক লগারিদম, এটা স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার আবিষ্কার করছেন, এবং এটা হলো ই ভিত্তিক লগ। মাঝে মধ্যে বাস্তব সংখ্যার থেকে কিছু কোশ্চেন আসে, সেগুলোর মধ্যে মূলত অমূলত সংখ্যা কোনগুলা, নিচের কোনটি, এরকম ধরনের কোশ্চেন এসে থাকে। তো সেইখানে আমরা এই ই কে দেখতে পাই। তো ই এটা একটা অমূলত সংখ্যা এবং এটার যে ভ্যালু সেটা আসলে মুখস্থ করার ওরকম কোনো প্রয়োজন নাই। ই একটা অমূলত সংখ্যা, সেইটুকু জানা থাকাটাই আসলে এনাফ। এবং ই ভিত্তিক লগারিদমকে তত্ত্বীয় লগারিদমও বলা হয়, এটা জাস্ট নাইস টু নো। আর ই ভিত্তিক লগারিদম যেটা, সেটাকেই আমরা সাধারণত লন বলে থাকি। মানে লগ ই যেই কথা, লন আসলে একই কথা। তো লগ আর লন আলাদা কোনো ব্যাপার আসলে না। লগ যেইভাবে কাজ করে, লগের জন্য যে সমস্ত প্রপার্টিস সত্যি, লনের জন্যও আসলে একই ধরনের প্রপার্টিস সত্যি। আরেক ধরনের লগারিদম আছে যেটাকে বলা হয় সাধারণ লগারিদম। এটা ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স আবিষ্কার করছেন। এটাকে মানে 10 ভিত্তিক লগ যেগুলো থাকে সেগুলাকেই সাধারণত বলা হয় ব্রিক্স লগারিদম বা সাধারণ লগারিদম। মানে আমরা সাধারণত যেরকম দেখি যে লগ এখানে যদি 10 থাকে, মানে বেইস যেটা সেটা যদি 10 থাকে, তো তাহলেই আমরা এই ধরনের লগারিদমকে বলবো সাধারণ লগারিদম। এইখান থেকে আসলে আমাদের কোনো কিছু জানা থাকা লাগবে কি না? হ্যাঁ, এই যে ব্যাপারগুলো আমি বললাম এই ব্যাপারগুলা নাইস টু নো। এইখান থেকে সাধারণত ওইরকমভাবে কোশ্চেন আসে না, কিন্তু যদি জানা থাকে সেটা আমার মনে হয় যে ভালো। তো সাধারণ লগারিদম যেটা, সেটাকে ব্যবহারিক লগারিদমও বলা হয়ে থাকে। এবার আমরা যেই ব্যাপারগুলো জানলে লগের অ্যাকচুয়াল যে কোশ্চেন যেগুলো পরীক্ষায় সাধারণত এতদিন যাবত আসতে দেখা গেছে সেগুলো সলভ করতে পারবো, সেই বিষয়গুলোর মধ্যে চলে আসছি। লগের যে অরিজিনালি কাজ সেটা হলো বেইসের পাওয়ার কত হলে তার মান আর্গুমেন্টের সমান হবে এটা খুঁজে বের করা। আমরা যদি একটু স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করি, ধরলাম লগ এইখানে 10 আছে, এইখানে দেয়া আছে 100, তো এইখানে বেইস কোনটা? অবভিয়াসলি 10। তো 10-এর পাওয়ার কত হলে তার মান 100 হবে সেইটাই মূলত লগ খুঁজে বের করে। তখন আমরা কিন্তু জানি যে 10-এর পাওয়ার যদি 2 হয় তাহলেই তার মান আসলে 100 হওয়া সম্ভব। বা আমরা যদি লগ 10 এইখানে 100 দেয়া আছে এইটার ভ্যালু বের করার চেষ্টা করি, সেটা হবে আসলে 2। কেন 2? কারণ আমরা একটু আগে ব্যাখ্যা করলাম যে এই যে বেস 10 তার পাওয়ার কত হলে তার মান 100 হবে সেইটাই এই যে লগ খুঁজে বের করে। তো তাহলে 10-এর পাওয়ার যদি আমরা স্কোয়ার দিই তাহলেই তো তার মান 100 হওয়া সম্ভব। তো তাহলে আমরা বলতে পারি যে লগ 10 100, সেটার ভ্যালু আসলে 2। তো এইখান থেকে কি আমরা একটা সুন্দর কনক্লুশনে পৌঁছতে পারি এইভাবে যে 10-এর পাওয়ার যদি আমি 2 দেই তাহলে তার মান যেহেতু 100 হবে, তো তাহলে লগ 10 এবং আর্গুমেন্ট হিসাবে আছে এখানে আমার 100, সেটা সমান যদি 2 হয়ে থাকে
তাহলে আমরা কিন্তু এর পরের লাইনেই এটা বলতে পারি যে 10 স্কোয়ার ইকুয়াল 100, এবং এটা কিন্তু 100% একটা সত্যি কথা। তো তাহলে কি আমরা এখান থেকে এইভাবে চিন্তা করতে পারি যে বেইসের পাওয়ার কত হলে তার মান আর্গুমেন্টের সমান হবে, মানে লগ বেস টু দি পাওয়ার আর্গুমেন্ট ইকুয়াল টু যদি সামথিং থাকে, তো তারপরের লাইনেই আমরা কিন্তু চাইলে এইভাবে বলতে পারবো যে বেইসের পাওয়ার যদি এই যে সামথিং সমান সমানের ওই পাশে যেটা থাকবে সেইটা সমান হবে আর্গুমেন্ট। এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি তাহলে সেটা হবে মোটামুটি দেখতে এরকম, যে লগ বেস টু দি পাওয়ার আর্গুমেন্ট ইকুয়াল টু যদি সামথিং থাকে, এর পরের লাইনেই আমরা আসলে চাইলে বেস টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু আর্গুমেন্ট লিখতে পারবো। আমি আবারও একটু দেখাই দিই, এই যে বেস, এই যে সামথিং, এই যে বেস টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু হবে আর্গুমেন্ট। তো এইটার সাহায্যে আমরা কিন্তু চাইলে বিভিন্ন বিষয়ের সলিউশন খুব সহজেই করে ফেলতে পারি। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে লগ 2, এইখানেও 2, এইটা ইকুয়াল কত হবে? এইটা ইকুয়াল তো 1 হবে। কিভাবে 1 হবে? 2 এর পাওয়ার যদি 1 হয়, এই যে 2 তার পাওয়ার যদি 1 হয় তাহলেই তো তার মান 2 হওয়া পসিবল। এখন এটাকে যদি আমি আরেকটু এক্সটেন্ড করি যে লগ এখানে বেস আকারে আছে n, আর্গুমেন্ট আকারে আছে n, এইটা সমান তাহলে কত হবে? এইটা সমান 1ই হবে। কেন 1 হবে? n টু দি পাওয়ার 1 হলেই তো তার মান n হওয়া সম্ভব। n এর পাওয়ার যদি আমি স্কোয়ার দিয়ে ফেলি বা যদি আমি 2 দিয়ে ফেলি তাহলে কি তার মান আর n থাকবে? না, তার মান n থাকবে না, তার মান তো n স্কোয়ার হয়ে যাবে। আমি যদি আরও সহজে বলি, ধরেন 10, এইটার পাওয়ার তো 1, সেটা সমান হলো 10। এখন যদি আমি 10 স্কোয়ার দিয়ে ফেলি তো তাহলে কি আর সেটা 10 থাকবে? না, তার মান আর 10 থাকবে না। তো তাহলে 10 এর পাওয়ার যতক্ষণ পর্যন্ত 1 ততক্ষণ পর্যন্তই আসলে 10 এর ভ্যালু 10। 10 এর পাওয়ার যদি আমি 1-এর পরিবর্তে অন্য কোনো কিছু দিয়ে ফেলি তো তাহলে সেটা 10 থাকবে না। এই যে ব্যাপারটা, এইটাকেই কিন্তু আমরা সূত্র আকারে শিখি এরকম, যে লগ এইখানে যদি n থাকে, এইখানে যদি n থাকে তাহলে তার মান 1। এভাবে আমরা সাধারণত পড়ে থাকি, সূত্র আকারে মুখস্থ করি। কিন্তু সূত্রের সাথে আমরা যদি এই ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করি যে আসলে লগ কিভাবে কাজ করে, তখন কিন্তু আমাদের জন্য এই ব্যাপারটার সূত্র থাকে না, এই ব্যাপারটা হয়ে যায় একটা কমন সেন্স। একইভাবে আমরা ধরলাম লগ এইখানে অনেক বড় একটা সংখ্যা আছে, ধরলাম এখানে 1 আছে, এইটা সমান কত হবে? এইটা সমানও খুব সহজেই আসলে বলে দেওয়া যায় যে এটার ভ্যালু হবে 0। কেন 0? আমরা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়াল হলো 1। এখন দেখেন এই যে এত বড় একটা সংখ্যা, তার পাওয়ার যদি 0 হয় তাহলেই তো তার মান 1 হওয়া পসিবল। তো তাহলে আমি লিখতে পারি এইটা টু দি পাওয়ার 0 ইকুয়াল হলো 1। তা আমরা সহজে এইটাই মনে রাখবো যে লগ এখানে যদি কোনো বেস থাকে, এখানে যদি কোনো আর্গুমেন্ট থাকে এবং সমান সমান যদি সামথিং থাকে, তো তাহলে তারপরের লাইনে আমি চাইলে বেস টু দি পাওয়ার সামথিং ইকুয়াল টু আর্গুমেন্ট লিখতে পারবো। ম্যাথমেটিক্সের একটা লাইন থেকে যদি এই লাইনটা লেখা যায় তাহলে এই লাইন থেকেও এই লাইন লেখা যাবে। তো এই ব্যাপারটা আমাদের একটু মনে রাখতে হবে যে ম্যাথ কখনো একটা ডিরেকশনে কাজ করে না। আপনি যদি একটা ইকুয়েশন থেকে অন্য আরেকটা কিছু লিখতে পারেন তাহলে ওইটার থেকেও আগেরটা লেখা যাবে। তো হোপফুলি এই স্লাইডের মধ্যে যা যা বোঝানো হয়েছে সেই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার। আমরা আবারও সূত্র আকারে এই জিনিসগুলো দেখব, টেনশন করার কোনো কারণ নাই। চলেন সামনের দিকে যাই। আমরা কিছুক্ষণ আগেই বেস, আর্গুমেন্ট এবং তার উপরে পাওয়ার থাকতে পারে সেই ব্যাপারে জানলাম। তো এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো লগের যে বেস আছে তারপরে যদি আর্গুমেন্ট থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটাকে আমরা চাইলে লগের সামনে লিখতে পারবো। মানে এই লাইনের পরেই আমি চাইলে পাওয়ার ইনটু লগ, এইখানে বেস থাকবে এবং তার পাশে আমরা আর্গুমেন্টটা লিখতে পারবো। কীরকম ব্যাপারটা? যদি আমাদের কাছে থাকে লগ 2, 3 আর এইখানে 4, তো তাহলে আমরা দেখতেছি যে লগের যে বেস সেটা হলো 2 এবং লগের একদম সোজা সোজা যেটা আছে সেটা হলো 3। তো তাহলে এইটা হলো আর্গুমেন্ট আর এই যে এইটা হলো পাওয়ার। তো পাওয়ারটাকে আমি চাইলে সামনে লিখতে পারবো। তাহলে 4, এখানে চলে আসবে লগ 2 আর এখানে হলো 3। আচ্ছা, যদি এই পাওয়ারের উপরেও যদি অন্য কোনো পাওয়ার থাকে সেক্ষেত্রে কী হবে? লগ 2, 3, এখানে 4 আছে, ধরলাম 5ও আছে এখানে আরেকটা। তো তাহলে প্রথমে 5টা সামনে আসবে। তো আমরা লিখলাম 5 লগ 2, 3, 4। এর পরের লাইনে আমি চাইলে এই 4কেও আসলে সামনে লিখতে পারবো। তো তাহলে 4-5 হবে 20 লগ 2, এখানে আসবে 3। হোপফুলি এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার সম্পর্কেও আপনাদের মনে থাকবে। তো এখানে কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। লগের কাজ হলো পাওয়ার খুঁজে বের করা, সেটা তো আমি আগে এক্সপ্লেন করলাম। আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে লগ যদি আমরা কমন নিই তো সেক্ষেত্রে যদি যোগ থাকে তাহলে গুণ চিহ্ন দিতে হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে ভাগ চিহ্ন দিতে হয়। সেটাও কেমন? আমরা ধরলাম যে লগ এইখানে
বেস আছে এ এবং আর্গুমেন্ট হলো বি। আরেকটা জিনিস আমরা চিন্তা করলাম যে এখানেও লগের বেস হলো এ এবং আর্গুমেন্ট হলো সি। তো আমরা এইখানেও আমি দেখতেছি লগ এ আছে বেস হিসাবে, এই যে লগ তারও বেস হলো এ। তো আমরা যদি এইখান থেকে লগ এ এবং এইখান থেকে লগ এ কমন নেই, তো তাহলে লগ এ আমরা কমন নিলাম, আমাদের কাছে থাকবে বি, আর এই যে যোগ চিহ্ন এটার জন্য আসবে একটা গুণ, আর তারপরে কি থাকলো সি। তো তাহলে এখানে চলে আসবে সি। একটু আগেই যে কথাটা বললাম যে ম্যাথ আসলে ওয়ান ওয়েতে কাজ করে না, মানে আপনি এই লাইন থেকে যদি এই লাইন লিখতে পারেন তো তাহলে আপনি এই যে লাইনটা আছে এইখান থেকেও চাইলে এটা লিখতে পারবেন। মানে আমি যদি আরেকটু এক্সপ্লেন করি, লগ এইখানে এ, এখানে বিসি থাকলো, এইখানে আমি কি করছিলাম, লগ কমন নিছিলাম, আর এইখানে যদি কমন নেয়ার পরিবর্তে বিপরীত কাজটা করি, মানে কমন নেয়ার যে বিপরীত কাজ সেই কাজটা যদি করি, তাহলে আমি এখানে লিখতে পারবো লগ এ এখানে বি, আর এখানে তো গুণ চিহ্ন আছে অবশ্যই, তাহলে গুণের জন্য আমি এখানে দিব একটা প্লাস, আর এখানে লগ এ তারপরে আসবে সি। আর যদি বিয়োগ থাকে তাহলে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। মানে হলো এই যে প্লাস, এই প্লাসের পরিবর্তে যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে আমরা বি ডিভাইডেড সি করতাম, মানে প্রথমটা ভাগ হলো দ্বিতীয়টা। একইভাবে এখানে যদি লগ এ বি ডিভাইডেড সি থাকতো তাহলে আমরা এই যে প্লাস চিহ্ন তার পরিবর্তে দিতাম এখানে একটা মাইনাস চিহ্ন, মানে হলো লগ এ উপরেরটা এ টু দি পাওয়ার বি, আর এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের জন্য আমরা দিতাম একটা বিয়োগ চিহ্ন, আর লগ এ, আর এখানে আসতো একটা সি। আমি যদি এখানে একটু ক্লিন ভাবে লিখি, তো এই যে এখান থেকে যদি আমরা লগ এ কমন নিতাম তাহলে বি ডিভাইডেড সি হইতো আসলে। কেন? কারণ বিয়োগ চিহ্ন আছে। আর যদি আমরা কমন নেয়ার বিপরীত কাজ করতাম তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারতাম। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা আমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে, মানে আমরা তো এই ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো দেখব, তো সেই ম্যাথগুলো বোঝার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। তো হোপফুলি এই স্লাইডের মধ্যে যা যা বোঝানো হয়েছে সেটা একটু কেয়ারফুলি মনে রাখার চেষ্টা করবেন, যাতে পরবর্তী ম্যাথগুলো বোঝার জন্য আপনার ক্ষেত্রে সুবিধা হয়। এবার আমরা যতটুকু নলেজ গেইন করলাম সেই নলেজের সাহায্যে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো একটু সলভ করার চেষ্টা করব। তো চলেন আমরা প্রথমে ক নাম্বারের যে অঙ্কটা আছে সেটা একটু সলভ করার চেষ্টা করি। ক নাম্বারে আমাদের কাছে দেয়া আছে লগ 3, এখানে আছে 81। তো ধরে নিলাম এটা সমান হবে এক্স। তো তাহলে আমি কি লিখতে পারি যে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 81? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে, আমরা সেটাই এক্সপ্লেন করছি শুরুতে। তো তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি লিখলাম 81, তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 লেখা যায়। এবং যদি আপনারা আমাদের সূচকের ভিডিওটা দেখে থাকেন তো এর পরের লাইনে এক্স ইকুয়াল টু 4 যে লেখা যায় এই বিষয়ে আপনাদের অলরেডি জানার কথা, কারণ বেস আর বেস যদি উভয় পক্ষে সমান হয় তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হবে। তো সেই নিয়মেই আমি আসলে লিখতে পারি এক্স ইকুয়াল টু 4। এবার যদি আমরা আরেকটু ডিফিকাল্ট কোশ্চেনের দিকে যাই, ধরেন খ নাম্বার যেটা আছে এটা যদি একটু সলভ করার চেষ্টা করি, লগ এখানে 5 আছে, এখানে কিউবিক রুট 5 আছে, এইটা সমান আমি ধরে নিলাম এক্স। তো তাহলে এই যে বেইসের পাওয়ার যদি এক্স হয় তাহলে তার মান হবে আর্গুমেন্টের সমান, তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কিউবিক রুট 5। হোপফুলি এর পরের যে কাজ সেটা আপনারা নিজেরাই পারবেন। 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3, তো তাহলে এক্স ইকুয়াল হবে 1/3। এই যে বেইস আর বেইস সমান হলে পাওয়ার আর পাওয়ার সমান হবে, সেই নিয়মে আমি চাইলে এই লাইনটা লিখতে পারি। এরপর আমাদের এই যে ঘ নাম্বার ম্যাথটা যে আছে সেটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায়, অনেকগুলো চাকরির পরীক্ষা আসলে এই নিয়মের অঙ্ক আসছে। তো আমরা এটাও চলেন একটু সলভ করার চেষ্টা করি। লগ 2 রুট ওভার 5, এখানে আছে 400 ইকুয়াল আমি ধরে নিলাম এক্স। তো তাহলে এইটার পাওয়ার যদি এক্স হয় তার মান হবে 400, তাহলে 2 রুট ওভার 5 তার টু দি পাওয়ার এক্স ইকুয়াল হলো 400। এখন আমি যদি এক্স এর ভ্যালু বের করতে চাই আমাকে আসলে কি করতে হবে? আমাকে এই যে 2 রুট ওভার 5 এইখানে আছে, এই পাশেও এই 400কে আমার চেষ্টা করতে হবে যে 2 রুট ওভার 5 টু দি পাওয়ার সামথিং আকারে লেখার। তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে বেস আর বেস সমান হয়ে যাবে। তো সেক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার সমান, সেই নিয়ম অনুসারে আমরা এক্স এর ভ্যালুটা খুব সহজে খুঁজে বের করতে পারবো। তো এখন আমাদের চেষ্টা করতে হবে এই 400কে আমরা কিভাবে 2 রুট ওভার 5 আকারে লিখতে পারি। তো আমরা জানি যে 20 তার স্কোয়ার সমান হলো 400। আবার এই যে 20 সেটাকে আমরা চাইলে 2 রুট ওভার 5 তার স্কোয়ার লিখতে পারি। কিভাবে? এই যে 2 আছে তাকে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে 4, আর এই যে রুট 5 আছে তাকে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে 5। তো তাহলে 4 আর 5 যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 20। তো 20কে আমি 2 রুট ওভার 5 তার স্কোয়ার এই আকারে লিখতে পারবো। তো এইটুকু তো আমি লিখলাম কার জন্য? 20-র জন্য। আবার 20-র উপরেও কিন্তু একটা স্কোয়ার আছে,
এইটা সমান কত হবে তাহলে 400 হবে। আবার ওই তো সূচকের ভিডিওর থেকেই যদি আমি বলি পাওয়ার তার উপরে যদি পাওয়ার থাকে তো তাহলে এই দুইটা সরাসরি গুণ হয়। আমি যদি সেই নিয়মে লিখি তাহলে 2√5 তার টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমি লিখতে পারবো 400। তো তাহলে 400-র পরিবর্তে আমি দেখলাম যে 2√5 তার টু দি পাওয়ার 4 লেখা যায়। তাহলে 2√5 এই পাশে আছে আমার হলো এক্স, আর এই পাশে 2√5 তার টু দি পাওয়ার হবে 4। তো তাহলে বেস আর বেস আমার মিলে গেল। তো তাহলে পাওয়ার ইকুয়াল টু হবে পাওয়ার। তো তাহলে এক্স এর ভ্যালু হবে 4। হোপফুলি এই তিনটা ম্যাথ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবং এই যে গ নাম্বার, এইটাকে নিয়ে আমি একটু স্পেশালি কথা বলতে চাই। কেন এইটার ব্যাপারে আমি স্পেশালি কথা বলতে চাই সেটার একটা রিজন অবশ্যই আছে। গ নাম্বারটাকে আমরা আসলে দুইটা নিয়মে সলভ করব। একটা নিয়ম হলো আমরা দেখছিলাম যে লগ এইখানে এন এবং এইখানে এন যদি হয় তাহলে তার মান হয় 1, এই নিয়মে সলভ করার চেষ্টা করব। আরেকটা হলো এতক্ষণ আমরা যেই নিয়মে দেখছি সেই নিয়ম। তো প্রথমে আমরা এতক্ষণ যেই নিয়মে দেখছি সেই নিয়মটাকে দেখি যে লগ 4 এখানে 2 আছে, তো সেটার ভ্যালু আমি ধরে নিলাম এক্স হবে। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আমি লিখতে পারবো 2। আচ্ছা, তো তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লিখলাম 2। এখন আমাকে কি করতে হবে, আমার দুই পাশের বেস সমান বানানোর চেষ্টা করতে হবে। তো আমরা 4কে কিন্তু খুব ইজিলি 2 স্কোয়ার লিখতে পারি। তার টু দি পাওয়ার হলো এক্স, এখানে হলো 2। তো তাহলে এই যে 2 আর এই যে এক্স, পাওয়ারের উপরে যেহেতু পাওয়ার, এই দুটো গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল হবে 2 টু দি পাওয়ার কিছুই নাই, তার মানে হলো 1 আছে। তো এই যে বেস আর বেস যেহেতু সমান হলো তাহলে 2x ইকুয়াল টু কত হবে 1। তো সেটাই আমরা লিখি চলেন। 2x ইকুয়াল টু হলো 1, তাহলে x ইকুয়াল টু কত হবে হাফ। তো আমার এই যে ম্যাথটা আছে তার অ্যান্সার আমি পাইলাম হাফ। এখন আমরা এই নিয়মে একটু সলভ করার চেষ্টা করব চলেন। লগ 4 2 আছে, এটা হলো আমাদের প্রবলেমটা। অনেকেই এই অঙ্কটা যেভাবে করেন আমি দেখছি সেটা হলো এই যে 4 সেটাকে তারা লিখেন 2 স্কোয়ার এবং তারপরে এই যে আরেকটা 2 আছে সেই 2টা এখানে দিলাম। এই যে 2 সেটা যেহেতু সামনে আনা যায়, আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রপার্টির সাথে পরিচিত হয়েছি যে লগ এখানে যদি বেস থাকে, এখানে যদি আর্গুমেন্ট থাকে, তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা চাইলে সামনে লিখতে পারি। সেই নিয়ম অনুসারে তারা যেটা করেন সেটা হলো এই যে 2, এই 2টাকে তারা সামনে লিখেন। তো তাহলে 2 সামনে আসলো, এখানে আসলো লগ, এখানে আসলো 2, আর এই যে আরেকটা 2 আমার কাছে থেকে গেল সেই 2। মানে মোট কথা যেটা সেটা হলো এখানে যা আছে এখানেও যদি তাই থাকে তাহলে তার মান হবে 1। তো আমি দেখতেছি যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তো তাহলে এই দুইটা যেহেতু মিলছে তার মানে 2 × 1 হবে, তার মানে আমার ভ্যালু আসতেছে 2। তো আমি দেখলাম যে একটা অঙ্ক এক নিয়মে আমি করছি সেটার জন্য আমি ভ্যালু পাইছি হলো হাফ, আবার আরেক নিয়মে আমি করছি সেটার জন্য আমি পাইছি 2। তো তাহলে কোনো একটা জায়গায় সমস্যা আছে। তো সেই সমস্যাটা কোনটা? আসলে এই নিয়মটা ভুল। কেন ভুল, আসলে ভুলটা কোথায় হয়েছে সেটা যদি একটু আলোচনা করি তাহলে এই যে 4 আমি বেসকে চেঞ্জ করে ফেলছি। আচ্ছা দেখেন, আমি যদি এইটা বলি যে লগ 4 2, এইটার ম্যানিংটা কি? এইটার ম্যানিং হইলো যে 4 এর পাওয়ার কত হইলে তার মান 2 হবে। আর আমি যদি এইটা লিখি যে লগ 2 তার উপর 2, মানে এই যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমি একটু সাইডে রাখতেছি আর কি। আচ্ছা ধরেন এখানে পাওয়ার আছে, পাওয়ার যদি এখানে থাকতো তাহলে কি হইতো, মানে এই যে অংশটা, এই অংশটার মানে কি? এই অংশটার মানে হলো যে 2 এর পাওয়ার কত হলে তার মান 2 হবে। আমার কিন্তু প্রবলেমে সেটা জিজ্ঞেস করে নাই, আমাকে প্রবলেম জিজ্ঞেস করছে যে 4 এর পাওয়ার কত হলে তার মান 2 হবে। যখন আপনি বেসের ভ্যালুই চেঞ্জ করে ফেলছেন তখন কিন্তু কি দাঁড়াইতেছে এটার মান? এটার মানে দাঁড়াইতেছে যে 2 এর পাওয়ার কত হলে 2 হবে। তো আমি আসলে আমার যে প্রবলেম, সেই প্রবলেমটাকেই আমি অন্য রকমের বানাই ফেলছি। তো এই জন্যই আসলে এই যে নিয়মটা বা এই যে আমি অঙ্কটা করছি এই অঙ্কটা আসলে ভুল হয়েছে। তাহলে এটাকে আমার কিভাবে সলভ করতে হবে? এটাকে সলভ করার সময় আমাকে খুবই সতর্কভাবে চিন্তা করতে হবে যে বেস, এই বেসটাকে আমি কখনো চেঞ্জ করব না। আমার যে আর্গুমেন্ট সেটাকে আমি চেঞ্জ করতে পারবো, বা এই যে 2, এই 2 এর ইকুইভ্যালেন্ট অন্য আরেকটা ভ্যালু এখানে আমি চাইলে বসাইতে পারবো। কিন্তু নো ম্যাটার হোয়াট, এই যে বেস, এই বেসটাকে আসলে চেঞ্জ করা যাবে না। তো তাহলে কি করা যেতে পারে? এখানে 4, এই যে 2 আছে, 2 এর পরিবর্তে আমি √4 লিখতে পারবো। তারপরে আমি লিখতে পারবো লগ 4, এই যে √4, এই √4কে আমি 4 টু দি পাওয়ার হাফ লিখতে পারি। আর এই যে হাফ, সেটা এই যে এখানে যে নিয়মটা এক্সপ্লেন করছিলাম সেই নিয়ম অনুসারে আমরা চাইলে সামনে লিখতে পারবো। তাহলে হাফ সামনে চলে আসলো, লগ এখানে 4, এখানে 4, এই যে এইবার এখানে যা আছে এখানে তাই আছে, সেই নিয়ম অনুসারে এখানে হবে 1। তো তখন আমার ভ্যালুটা আসলে আসবে হাফ। এই যে নিয়মটা বা এইখানে আমি কিন্তু আসলে বেসটা যেহেতু চেঞ্জ করি নাই, তার মানে হলো যে এইখানে আমি আসলে ঠিক কাজটাই করছি। তো আমি আসলে আপনাদেরকে এইটাই রিমাইন্ডার দিতে চাই, সেটা হলো যে নো ম্যাটার হোয়াট আপনারা চেষ্টা করবেন যে লগের যে বেস, এই বেসটা যাতে চেঞ্জ না হয়।
তো হোপফুলি 1 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের মোটামুটি সবগুলোই সলভ করা শেষ, বাকি থাকছে শুধুমাত্র এই যে উমো নাম্বার যেটা আছে এইটা। হোপফুলি এটা আপনারা নিজেরাই পারবেন। এই যে 5 তার উপর আমরা চাইলে 1/3 লিখতে পারবো যেহেতু কিউবিক রুট আছে, আর এই যে 5 তার পরিবর্তে 1/2 লিখতে পারবো যেহেতু রুট ওভার আছে। পরে গুণের বেলায় এই যে এইটা আর এইটা যোগ হবে, তো এইটা সমান আমরা x ধরবো, তো তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু এই দুটো যোগ করলে যা হবে তাই। তো এই নিয়মে আমি আশা করতেছি আপনারা এই অঙ্কটা সলভ করতে পারবেন। তারপরের যে অঙ্কগুলো আছে চলেন দেখি সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখান থেকে আমি আসলে এত বেশি কিছু বলতে চাইতেছি না, কারণ দেখে দেখে আসলে এই অঙ্কগুলার মান বলে দেওয়া যায়। এই যে 5-এর পাওয়ার যদি 3 হয় তাহলে তার মান x হবে, আর 5 কিউব মানে কি 125, তো তাহলে এই যে অঙ্ক তার ভ্যালু হবে 125। আচ্ছা, আবার এই অঙ্কের মধ্যে বলা আছে x এর পাওয়ার যদি 2 হয় তাহলে তার মান 25 হবে, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 25 যদি আপনারা লিখেন এই যে 2 সেটাকে যদি আমি এই পাশে পাঠাই দিই তাহলে হবে রুট ওভার, তাহলে x এর ভ্যালু হবে 5। এইটার ব্যাপারেও আসলে সেম চিন্তা, x এর পাওয়ার যদি -2 হয় তাহলে তার মান 1/16 হবে। আচ্ছা, x এর পাওয়ার যদি -2 হয় তাহলে তার ভ্যালু হবে 1/16। খুবই ভালো ব্যাপার। এইখান থেকে আমি লিখতে পারি এই যে অংশটা আছে তার পরিবর্তে আমি 1/x² লিখতে পারি ইকুয়াল টু হলো 16। আমি উভয় পক্ষে যদি ব্যস্তকরণ করি তাহলে x স্কোয়ার ইকুয়াল টু হবে 16, এই যে স্কোয়ার সেটাই পাশে গেলে রুট ওভার হবে, তাহলে x ইকুয়াল টু হলো রুট ওভার 16 ইকুয়াল হলো 4। তো তাহলে এই যে প্রবলেমটা আছে তার ভ্যালু হবে 4। তো হোপফুলি 2 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেগুলো আপনাদের কাছে ক্লিয়ার। এবার চলেন দেখি আরও কিছু প্রবলেম আমরা দেখব। এইখানের মধ্যে আমি যদি এই যে গ নাম্বার প্রবলেমটা আছে, এই অঙ্কগুলো আমি আবার নিচে কই থেকে সেটাও বলে দিই। নবম দশম শ্রেণীর যে 4.1 চ্যাপ্টারটা আছে সেখান থেকে সরাসরি কপি করা হয়েছে এই প্রবলেমগুলা। তো যাই হোক না কেন, এই গ নাম্বার যে প্রবলেমটা আছে সেটা যদি আমি আপনাদের জন্য সলভ করে দিই, আমার মনে হয় বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। তো আমি মূলত গ নাম্বারটাই এখন সলভ করব। তো এই লাইন থেকে আমি কি লিখতে পারি দেখেন, আমি বলছিলাম যে লগ এখানে এ বি, এখানে যদি সি থাকে তাহলে সেই সিকে আমি চাইলে সামনে লিখতে পারবো, তাহলে সি লগ এ বি এটা লেখা যাবে। আবার এইখান থেকেও চাইলে আমি এটা লিখতে পারবো। তার মানে হলো এই যে সি সেটাকে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার উপরে উঠাই দিতে পারবো। তো এখন এখানে আমি দেখতেছি যে সামনে একটা 3 আছে, তো তাহলে এই 3টাকে আমি যদি উপরে পাঠাই দিই তাহলে কি হবে, আচ্ছা লগ 10 টু 3 এটা লিখতে পারবো। তো এখন অনেকের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে কেন আমি 3 উপরে উঠাবো, আমি কিভাবে জানবো যে এই 3টাকে আমার উপরে উঠাইতে হবে। হ্যাঁ, সেই প্রসঙ্গে আমরা আসবো, একটু দেখতে থাকি আমরা। এই যে 2 আছে সেটাকেও আমি চাইলে উপরে উঠাই দিতে পারি। আচ্ছা, লগ 10 3 এখানে 2 চলে আসলো, প্লাস এখানে আমার সামনে কোনো কিছু নাই, তো এইটা যা আছে তাই থাকলো। এখন দেখেন এই যে 3 এটাকে যে আমি উপরে উঠাই দিছি সেটার মাধ্যমে আমার প্রত্যেকটা অঙ্কের সামনে লগ 10 চলে আসছে। এখানেও লগ 10, এখানেও লগ 10 এবং এখানেও লগ 10। তা আমি কিন্তু চাইলে লগ 10 এবার কমন নিতে পারবো। আগে কি সেই কাজটা করতে পারতাম না? আগে আসলে সেই কাজটা করা যাইতো না, কারণ লগ 10 তার আগে এখানে 3 আছে, লগ 10 তার আগে এখানে 2 আছে, এখানে শুধুমাত্র লগ 10 আছে। তো সেই জন্য আমি সরাসরি এখান থেকে লগ 10 কমন নিতে পারতাম না, কিন্তু এই কাজটা করার মাধ্যমে আমি কিন্তু এখন লগ 10 কমন নিতে পারবো। তো কমন নিলে এখানে 2 কিউব আসবে, যোগ থাকলে কি হয়, গুণ হয়, তো গুণ আসলো। এইখানে 3 স্কোয়ার থাকলো, 3 স্কোয়ার আসলো। এই যে এখানে যোগ আছে, যোগের পরিবর্তে এখানে আমি গুণ দিব। আমি তো লগ 10 কমন নিয়ে নিছি, আমার কাছে কি থাকলো, 5 থাকলো, তাহলে 5 আসলো এখানে, তাহলে লগ 10। এইবার 2কে যদি আমি কিউব করি তাহলে 8 হবে, 3কে যদি স্কোয়ার করি তাহলে 9 হবে, আর এখানে থাকলো 5। এই সবগুলোকে যদি আমি গুণ করি তাহলে আমাদেরকে যেইটা প্রুফ করতে বলছে সেটা আসলে চলে আসবে, 360 এটা চলে আসবে। তো এইটাই হলো আমাদের গ নাম্বারের সলিউশন। এবং আপনাদের বিশ্বাস হোক না হোক, গ নাম্বারের যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা যদি আপনারা খুব ভালোভাবে বুঝে থাকেন তো তাহলে আপনারা দেখবেন যে জব সলিউশন থেকে যদি আপনারা কোশ্চেন সলভ করতে যান দেখবেন যে এই গ নাম্বারের নিয়মের অসংখ্য অঙ্ক এর আগের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে। আচ্ছা, আমি যদি বেটার এই যে ক নাম্বার যেটা আছে সেটাও একটু আপনাদের জন্য সলভ করার চেষ্টা করি, তো সেটা মনে হয় আরও ভালো হয়, কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখতেছি এখানে লগ 10 আছে, তার আগে একটা 5 আছে, এখানে লগ 10 আছে, তার আগে আসলে কিছু নাই। তো তাহলে আমি 5টাকে যদি এইটার উপরে পাঠাই দিই তো তাহলে তারপরের লাইনে আমি লগ কমন নিতে পারবো। তো আমি সেই কাজটাই করব, লগ 10, এই যে এইখানে 5 আছে, এই হলো সেই 5, আর এই যে 5 আছে সেটাকে আমি যেহেতু উপরে পাঠায় দেওয়ার চেষ্টা করতেছি তাহলে সেটা এখানে চলে আসলো, মাইনাস এখানে হলো লগ 10। এই যে 25, এই 25কে আমি চাইলে 5 স্কোয়ার লিখতে পারি।
আচ্ছা, তো তাহলে এখানে লগ 10, এখানেও লগ 10, তো তাহলে লগ 10 আমি চাইলে কমন নিতে পারবো, তাহলে 5⁵ থাকলো। আর এই যে মাইনাসের জন্য এখানে আসবে একটা ভাগ। আমরা এটার সাথে আগেই পরিচিত হয়েছি যে এরকম একটা প্রপার্টিস আছে। তারপরে আসলো 5²। তো তাহলে লগ 10, এখন আমরা জানি সূচকের ভিডিওর থেকে চাইলে আপনারা এইটার সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারেন যে ভাগের বেলায় পাওয়ার সাধারণত বিয়োগ হয়। তাহলে 5-এর থেকে আমার এই যে 2 সেটা মাইনাস করতে হবে, তাহলে 5³ আসলে এখানে। তাহলে লগ 10 5³ মানে কত? 125। তো আমরা দেখতেছি আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে সেটা আমাদের অলরেডি এখানে চলে আসছে। এইটাও আসলে সিমিলার নিয়মে করতে হবে, সেটার জন্য আমাদের আসলে খুব বেশি কষ্ট করার দরকার নেই। লগ এই যে 50 আছে সেই 50টা যদি আমি লিখি, আর আমি দেখতেছি যে আমাদের কাছে ভাগ আছে এখানে দিব আমি একটা বিয়োগ, কারণ কমন নেয়ার বিপরীত কাজটা আসলে এখানে আমি করতেছি, যে কমন নেয়ার বিপরীত কাজ করলে কি হয়? ভাগের বেলায় বিয়োগ হয়। তো তাহলে এখানে লগ 10 147 যদি দেই, এরপরে এগুলার থেকে আমরা চাইলে আসলে এই ব্যাপারটা সলভ করতে পারি। চলেন দেখি তারপরে আমাদের কাছে কি আছে। এই যে কোশ্চেনটা আছে সেটার ধারণাটাও আসলে সিমিলার। আপনি দেখতেছেন যে এখানে লগ 10 আছে, এখানে লগ 10 আছে, এখানেও লগ 10 আছে। তো এই যে 7 সেটাকে যদি আমি এই পুরাটুকুর পাওয়ার আকারে পাঠায় দিই, এই যে 2 সেটাকে যদি এই সম্পূর্ণটার পাওয়ার আকারে পাঠায় দিই, এই যে 3 সেটাকে যদি আমি এই সম্পূর্ণটার পাওয়ার আকারে পাঠায় দিই, তো তারপরে লগ 10 কমন নিলে কিন্তু আমাদের এই অঙ্কটা মিলে যাওয়ার কথা। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমরা আবার দেখতেছি যে এইখানের লগের বেস আছে 7, এইখানে লগের বেস 3, এইখানে আবার লগের বেস 4। তো এইখান থেকে আমরা কমন নিতে পারবো না। তো এইটা নিয়ে আমাদের একটা প্রবলেম হইতে পারে। তো তাহলে আমি খ নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এটা হলো আমাদের মূলত খ নাম্বার প্রবলেমটা। এইটাকে আমরা আসলে লগ n এবং আর্গুমেন্ট n এই কনসেপ্টটাকে ব্যবহার করে খুব সহজে সলভ করতে পারি। সেটা কীরকম? সেটার জন্য আমি চেষ্টা করব যে লগের বেস এইখানে যা আছে আমার আর্গুমেন্টেও যেন তাই থাকে, এই একটা চেষ্টা আমার করতে হবে। তো সেটার জন্য আমার এইখানে একটু চেঞ্জ করা লাগতেছে। আমি দেখতেছি যে এই যে 7 আছে, তো 7⁵ লিখতে পারি আমি এখানে, ইন্টু 7⁵ এই যে রুট ওভার আছে তার পরিবর্তে হাফ লিখতে পারি, মাইনাস এখানে লগ 3 আছে, এখানে কিউবিক রুট 3 আছে, তাহলে 3⁵1/3 লিখতে পারি, প্লাস লগ। এই প্রবলেমটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে সলভ করে আসলাম। এই যে এই স্লাইডে আমরা এই সিমিলার প্রবলেমটা আসলে সবিস্তারে আসলে সলভ করছি, এবং আমরা জানি যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো হাফ। এই প্রবলেমটার জন্য আসলে এত বিস্তারিত করব না, যেহেতু আমরা জানি এটার ভ্যালু হাফ হয়, তো আমি এটার সরাসরি হাফ বসিয়ে দিলাম। এইবার আমরা চাইলে লিখতে পারি লগ 7, এই যে এই দুইটা গুণ আকারে আছে, এই যে 7 এবং এই যে 7 গুণ আকারে আছে, তো গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়, তাহলে 1/5 প্লাস 1/2 লিখতে পারি আমরা, মাইনাস এখানে লগ 3, এখানেও 3, এই যে 1/3 সেটাকে আমি চাইলে সামনে লিখতে পারবো, তো তাহলে 1/3 সামনে চলে আসলো, প্লাস এটার ভ্যালু তো হাফ, সেটা আমরা আগের থেকেই জানি। এবার 1/5 প্লাস 1/2 করলে কত হয়? 1/5 প্লাস 1/2। তো তাহলে আমরা যদি এখানে লসাগু নেই 10, তাহলে এখানে আসবে 2 প্লাস আসবে 7। তো তাহলে 7/10 হইতেছে আমাদের 1/5 প্লাস 1/2 এর ভ্যালু। তো তাহলে এই দুইটার পরিবর্তে আমি একবারে এখানে লিখে দিলাম 7, এখানে হলো 7/10 প্লাস। এখন আমি দেখতেছি যে লগের এইখানেও 3 আছে, এখানেও 3 আছে, তো তাহলে বেইজ এবং আর্গুমেন্ট মিলছে। তো বেইজ আর আর্গুমেন্ট যদি মিলে, তো তাহলে ভ্যালু কত হয়? 1 হয়, সেটার ব্যাপারেও আমরা জানি। তো তাহলে এখানে থাকলো আমার শুধুমাত্র 1/3 প্লাস আরও থাকলো আমার হাফ। এরপরে এই যে লগ 7/10 আছে, এই যে 7/10 সেটাকে আমি সামনে পাঠিয়ে দিতে পারি, তাহলে 7/10 সামনে চলে আসলো, লগ 7 এখানেও থাকলো 7 মাইনাস 1/3 প্লাস হলো হাফ। এবার আমি দেখতেছি যে লগ এইখানেও 7 আছে, এইখানেও 7 আছে, তো যেহেতু মিলছে তাহলে তার মান কত হবে? 1 হবে। তো আমার কাছে থাকলো শুধুমাত্র 7/10, তারপর আসলো মাইনাস, এই যে এই মাইনাসটা 1/3 প্লাস হাফ। তো এখন এটাকে যদি আমি খুব সিম্পলি লসাগু নেই, 10, 3 এবং 2, সেটার লসাগু 30 হবে। তো তাহলে 10কে দিয়ে যদি আমরা 30কে ভাগ করি, তো তাহলে 3 হয়, 3 এর সাথে 7 যদি গুণ করি তাহলে হবে 21, মাইনাস এখানে হবে 10 প্লাস এখানে হবে 15, এবং পরের যে ব্যাপার বা পরের যে হিসাব সেটা হোপফুলি আপনারা নিজেরাই পারবেন। তো এটা খুব সহজে আর কি মেলানো যাবে। তো এইখান থেকে আমরা দেখলাম যে লগের বেস যদি না মিলে, সেই ক্ষেত্রে আমাদের লগ n⁴n বা লগের বেস n আর্গুমেন্ট n এরকম একটা কনসেপ্ট ইউজ করে আমাদের অঙ্কগুলো করতে হয়, বা এইভাবে যদি করি তো সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা একটু সহজ হয়।
তো এইটা একটা ব্যাপার আমরা চলেন মাথায় রাখি। তারপর আমরা গ নাম্বার যে প্রবলেমটা আছে সেইটাও একটু চলেন সলভ করার চেষ্টা করি। আমরা দেখতেছি যে এইখানে লগ ই আছে, এইখানে লগ ই আছে, এইখানেও লগ ই আছে, এইখানেও লগ ই আছে, শুধুমাত্র একটা প্রবলেম যেটা সেটা হলো একটা সামনে 3 আছে। তো এই 3টাকে আমরা চাইলে তাহলে সামনে উঠা দিতে পারি। আচ্ছা, তো তাহলে লগ ই, এখানে এ কিউব বি কিউব, নিচে আছে সি কিউব, প্লাস এখানে আছে লগ ই, এখানে হলো বি কিউব সি কিউব, নিচে আছে ডি কিউব, তারপর আছে লগ ই, এখানে হলো সি কিউব ডি কিউব, নিচে আছে এ কিউব, মাইনাস 3কে তো আমরা উপরে উঠাই দিব, সেটা আমরা আগেই বলছি। তাহলে লগ ই আসলো বি স্কোয়ার সি, তার পাওয়ার হলো 3। আচ্ছা, তো এখন সব জায়গায় আমি দেখতেছি যে লগ ই, লগ ই, লগ ই এবং লগ ই। তাহলে লগ ই আমি কমন নিয়ে নিলাম। আমার কাছে কি কি থাকবে? এ কিউব বি কিউব, নিচে আছে সি কিউব, এখানে আছে আমি দেখতেছি প্লাস, তাহলে দিব আমি গুণ, কারণ লগ কমন নিলে প্লাসের বেলা কি হয়? গুণ হয়। বি কিউব সি কিউব, নিচে আসলো ডি কিউব, এইখানেও দেখতেছি প্লাস, তাহলে দিব গুণ। সি কিউব ডি কিউব, নিচে আসলো এ কিউব। এই যে মাইনাস, মাইনাসের জন্য আমি কি দিব? ভাগ চিহ্ন দিব অবশ্যই। এবং আমি দেখতেছি আমার কাছে আছে বি স্কোয়ার সি, তার উপর আরেকটা কিউব। তো তাহলে এইটাকে যদি আমি একটু হিসাব করে ফেলি তাহলে আসবে বি টু দি পাওয়ার 6 সি কিউব। এই যে ডি কিউব আর এই যে ডি কিউব, এই দুইটা আমি কাটাকাটি করতে পারি। এই যে সি কিউব, এই যে সি কিউব, সেটাও কাটাকাটি করতে পারি। এই যে এ কিউব এবং এই যে এ কিউব, এটাও আমি কাটাকাটি করতে পারি। তাহলে আমার কাছে থাকলো লগ ই, এই যে বি কিউব আর এই যে বি কিউব, দুইটা যেহেতু গুণ আকারে আছে, আর গুণ আকারে থাকলে কি হয়? পাওয়ার যোগ হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি টু দি পাওয়ার 6। আর আমার কাছে কি বাকি থাকলো? সি কিউব বাকি থাকলো, ভাগ বি টু দি পাওয়ার 6 সি কিউব। তো এখন বি টু দি পাওয়ার 6 সি কিউবকে আমরা বি টু দি পাওয়ার 6 সি কিউব দিয়ে ভাগ করব। কত হবে? 1 হবে। তো তাহলে লগ ই এখানে আসলো 1। আমরা কিছুক্ষণ আগেই এরকম কিছু একটা জিনিস দেখে আসলাম যে এইখানে লগের আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে তার ভ্যালু কত হয়? 0 হয়। কেন 0 হয়? সি এর পাওয়ার যদি 0 হয় তাহলেই তার মান 1 হওয়া পসিবল। মানে হলো ই টু দি পাওয়ার 0 এইটা ইকুয়ালি আসলে 1 হওয়া সম্ভব। তাছাড়া অন্য কোনো পাওয়ার যদি ই এর হয় তো সেক্ষেত্রে তার ভ্যালু আসলে 1 হওয়া পসিবল না। সহজভাবে আমরা চাইলে এভাবে মনে রাখতে পারি যে লগের আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে তার মান সবসময় হয় 0। তো আমাদের এই যে গ নাম্বার যে আছে, গ নাম্বারের যে অ্যান্সার সেটা হবে 0। এবার আমরা যদি কিছু থাম রুল বা কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমাদের যে ভিডিও সেটার থেকে একটু রিক্যাপ করি, তো তাহলে ব্যাপারটা হলো এরকম যে লগ এইখানে এন, এইখানে এন, মানে হলো লগের যে বেস এবং লগের যে আর্গুমেন্ট এই দুইটা যদি সমান হয় তার মান হয় 1। তারপর লগের বেস যেমন চায় থাক, এইখানে আর্গুমেন্ট হিসাবে যদি 1 থাকে তো তাহলে তার মান হবে 0। এই দুইটা ব্যাপার আমরা জানছি, যেই দুইটা কনসেপ্ট আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগছে। এরপরে আমরা যেটা জানছি সেটা হলো লগ এন এম, এইখানে যদি বি থাকে তাহলে আমরা এন এর পাওয়ার যদি বি হয় তার মান হবে এম, তার মানে হলো এন টু দি পাওয়ার বি ইকুয়াল টু এম। এই লাইনের পরে আমরা এই লাইনটা লিখতে পারি, এটা একটা ব্যাপার জানছি। আবার এই যে ম্যাথগুলা আছে, এই ম্যাথগুলা সলভ করার ক্ষেত্রে আমরা কি ধরনের কনসেপ্টে ব্যবহার করছিলাম? আমরা সবসময় দেখছি যে লগের বেস প্রত্যেকটার ক্ষেত্রে সমান কিনা। লগের বেস যদি সমান হয় আমরা সাধারণত কি করছি? লগ কমন নিছি। এইভাবে আমাদের ম্যাথগুলা খুব সহজে মিলে। আচ্ছা, আর যদি লগের বেস সমান না হয় আমাদের কি ধরনের কনসেপ্ট ইউজ করতে হয়? লগ এন টু দি পাওয়ার এন, এই ফর্মে আমাদের আনার চেষ্টা করতে হয়। তো এইটা হলো আমাদের আরেকটা কনসেপ্ট, যেটা যদি আমরা মাথায় রাখি সেক্ষেত্রে আমাদের অঙ্কগুলো করা অনেকটাই ইজি হবে। তো এই ছিল লগের ইম্পর্টেন্ট অঙ্ক এবং লগের সাধারণ পরিচিতি। হোপফুলি এই ভিডিওটা অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে সেক্ষেত্রে আমরা চাইবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং সূচকের ভিডিওর যে লিঙ্ক সেটাও আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের যদি সূচকে কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে সেই ভিডিওটা আপনারা একটু দেখতে পারেন। হোপফুলি আপনাদের সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। এরপরের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা লগ রিলেটেড বিগত চাকরির পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো একটু সলভ করার চেষ্টা করব। তো ওই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে কম্পারেটিভলি কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো যে হ্যাঁ, আপনার যদি লগের মধ্যে আগের থেকে কোনো সমস্যা থেকে থাকে তো সেক্ষেত্রে এই ভিডিওটা একটু বেশি ইম্পর্টেন্ট, যদিও এই কথাটা আমার মনে হয় ভিডিও শুরুতে বলা উচিত ছিল। এনিওয়েজ, এই ছিল আজকের মতো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।